আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সেখানে প্রশ্ন জাগে সেই শেখ হাসিনা ২০১৩ সালে যদি তিনি হত্যাযজ্ঞ ঘটিয়ে থাকেন, তাহলে ওই ৫ই মের সমাবেশে যেই হেফাজতে ইসলামের আমির প্রধান ব্যক্তি ছিলেন, তিনি নিজে উপবিষ্ট ছিলেন, আল্লামা আহমদ শফী, যার ডাকে ওই অত বড় সমাবেশ, তিনি কিভাবে সরোয়ার্দী উদ্যানে ২০১৮ সালে এত বড় একটা সমাবেশ শেখ হাসিনাকে সম্বর্ধনা দিতে করলেন, যার নাম দিয়েছিলেন শোকরানা মাহফিল, এবং কিভাবে শেখ হাসিনার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ আল্লামা আহমদ শফীর সঙ্গে ওই একই মঞ্চে উপবিষ্ট হওয়ার সুযোগ। প্রিয় দর্শক, সাজ্জাদ কাদির স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলে। এই মুহূর্তে কথা বলবো শেখ হাসিনা আগমন প্রসঙ্গে। আপনারা ইতিমধ্যেই জানেন যে শেখ হাসিনা আগমনী বার্তা বাংলাদেশ সহ বিশ্বব্যাপী যত ছড়িয়ে পড়ছে, বাংলাদেশের জঙ্গি শিবিরে এক অজানা আতঙ্ক ভর করছে। তার সুস্পষ্ট প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি। জঙ্গি শিবিরে যে তোলপাড়, সেটি নিয়ে এই মুহূর্তে আমরা আলাপটা করতে এসেছি। হঠাৎ করে চাঞ্চল্য খবর, যে খবরটি শোনার পর একদল মানুষ প্রথমে হেসে উড়িয়ে দিয়েছিল, আজ তারাই নাকি গোপনে গোছগাছ শুরু করেছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন। কথা হচ্ছে বাংলাদেশ বিরোধী শক্তির অন্যতম প্রধান ইনফ্লুয়েন্সার ইলিয়াস হোসেনের একটি ফেসবুক পোস্ট নিয়ে। তিনি প্রকাশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, হাসিনা ডিসেম্বরে দেশে আসছে শোনার পর আমরা অনেকেই হাসাহাসি করেছি, তবে শেখ হাসিনা দেশে আসছে মোটামুটি শিওর ধরে রাখেন। যে মানুষটি প্রতিনিয়ত বিদেশ থেকে অনলাইনে উস্কানি তৈরি করেছে, যার মূল কাজই হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তিকে উস্কে দেওয়া, এমনকি যাকে মুক্তিযুদ্ধের আতুরঘর ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি ভাঙার অন্যতম নেপথ্য নায়ক বলে মনে করা হয়, তিনিও আজ স্বীকার করছেন যে শেখ হাসিনা নিশ্চিতভাবে দেশে ফিরে আসছেন। কিন্তু কেন কেন এই প্রকাশ্য পোস্ট? নিজের অনুসারীদের কি তিনি কোনো গোপন বার্তা বা সতর্ক বার্তা দিচ্ছেন? দর্শক, ঘটনার গভীরে যাওয়া যাক। এই যে ইলিয়াস হোসেনের মতো একজন ব্যক্তি, যিনি দিনরাত বাংলাদেশের বর্তমান ব্যবস্থার পক্ষে এবং পূর্বতন সরকারের বিপক্ষে প্রচারণা চালান, তিনি কেন হঠাৎ এমন পোস্ট করলেন? প্রথমে যখন শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার গুঞ্জন উঠেছিল, তখন তারা এটাকে স্রেফ রাজনৈতিক গুজব বা কৌতুক হিসেবে নিয়েছিলেন। তারা হাসাহাসি করেছিলেন। কিন্তু এখন সুর বদলে গেছে। এখন বলা হচ্ছে যে মোটামুটি শিওর ধরে রাখেন, এর পেছনে নিশ্চয়ই কোনো বড় ধরনের গোয়েন্দা তথ্য বা ভূ রাজনৈতিক পট পরিবর্তনের আভাস রয়েছে। প্রশ্ন হচ্ছে, এই পোস্টের মাধ্যমে তিনি নিজের অনুসারীদের কি বার্তা দিতে চাইছেন? এটা কি শুধুই একটি তথ্য, নাকি এক চরম সতর্ক বার্তা? যখন কোনো আন্দোলনের বা গোষ্ঠীর শীর্ষ ইনফ্লুয়েন্সাররা এই ধরনের স্বীকারোক্তি দেয়, তখন বুঝতে হবে মাঠ পর্যায়ের কর্মীদের সতর্ক করা হচ্ছে। অর্থাৎ পরিস্থিতি যে কোনো সময় বদলে যেতে পারে, আর সেই বদলের ধাক্কা সামলানোর জন্য তারা হয়তো প্রস্তুত নয়। দর্শক, আজকের দুনিয়ায়, আজকের পৃথিবীতে সোশ্যাল মিডিয়া আলোচনার বিষয়। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আজকে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে উঠেছেন, আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আজকে সোশ্যাল মিডিয়ার একটি স্ট্যাটাস দেশে দেশের কূটনৈতিক চেহারা পাল্টে দেয়। কাজে সোশ্যাল মিডিয়াকে হালকা করে দেখবার কোনো কারণ নেই। বাংলাদেশ বিরোধী ইলিয়াস হোসেনের এই সোশ্যাল মিডিয়া পোস্টকেও হালকা করে দেখবার কোনো কারণ মনে করিনি, বিধায় আপনাদের সামনে কথা বলতে এসছি। অর্থাৎ বাংলাদেশ বিরোধী শক্তিও কিন্তু বুঝে গেছে যে শেখ হাসিনা ডিসেম্বরেই আসছেন। কোনো ইফ বাদ ফুল স্টপ কিচ্ছু নেই। আমি বারবার এই কথাটা বলি। ইলিয়াস হোসেনের মতো ব্যক্তিরা যখন শেখ হাসিনা ফেরার নিশ্চিত করছেন, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, গত 2 বছর ধরে যারা বাংলাদেশে অরাজকতা তৈরি করেছে, তাদের কি হবে? যদি আমরা গত 2 বছরের খতিয়ান দেখি, তবে সেই অপকর্মের তালিকা করে শেষ করা যাবে না। বাংলাদেশ ও ভারতের সচেতন দর্শক সমাজ ভালো করেই জানেন একটি দেশকে অস্থিতিশীল করতে কি কি করা হয়েছে। হত্যা, প্রকাশ্য দিবালোকে ধর্ষণ, অগ্নিকাণ্ড,
এবং সাধারণ মানুষের ঘর বাড়ি লুণ্ঠন, এমন কোনো অপরাধ নেই যা বাংলাদেশ বিরোধী ও স্বাধীনতা বিরোধী এই শক্তিটি করেনি। সবচেয়ে বড় কথা হলো রাষ্ট্রদ্রোহিতার মতো চরম অপরাধও বাদ যায়নি। একটি সার্বভৌম রাষ্ট্রের ভিত নাড়িয়ে দেওয়ার জন্য, তার অর্থনৈতিক ও সামাজিক শান্তি বিনষ্ট করার জন্য আন্তর্জাতিক মহলের মদদে যে নীলনকশা বোনা হয়েছিল তা আজ স্পষ্ট। একটি স্বাধীন দেশে যখন আইন নিজের হাতে তুলে নেওয়া হয়, যখন মুক্তিযুদ্ধের চেতনাকে আঘাত করা হয়, তখন তার বিচার হওয়াটা সময়ের দাবি। আর এই বিচার কেমন হতে পারে তা আপনারা নিজেরাই অনুমান করে নিন। রাষ্ট্রদ্রোহিতা এবং গণহত্যার বিচার কতটা কঠোর হয় তা ইতিহাস সাক্ষী। এখন আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ ও নাটকীয় অংশে। যখন খোদ উস্কানিদাতারাই মেনে নিচ্ছেন যে শেখ হাসিনা নিশ্চিতভাবে আসছেন, তখন অপরাধীদের জন্য একটাই পথ খোলা থাকে, তা হলো পলায়ন। পোস্টের ভেতরে সুর বলছে, কাজে পালাও, কিন্তু প্রশ্ন হলো পালাবে কোথায়? পালানোর জায়গাটাও তো অবশিষ্ট নেই। ভৌগোলিক অবস্থানটা একবার চিন্তা করে দেখুন। বাংলাদেশের চারিদিকে ঘেরা প্রতিবেশী রাষ্ট্র ভারত, আর অন্যদিকে উত্তাল বঙ্গোপসাগর। ভারতের সাথে বাংলাদেশের যে দীর্ঘ সীমান্ত রয়েছে, সেখানে ভারতের কঠোর নিরাপত্তা বেষ্টনী। উপরন্তু ভারত সবসময় বাংলাদেশের অস্থিতিশীলতা ও চরমপন্থার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ফলে ভারতের মাটিতে এই অপরাধীদের আশ্রয় পাওয়ার কোনো সুযোগ নেই। অন্যদিকে বঙ্গোপসাগরের নীল জলরাশি পেরিয়ে অন্য কোথাও পালানো অসম্ভব। তাহলে উপায় কি? অপরাধের যে পাহাড় তারা তৈরি করেছে, তার শাস্তি কি তবে এদেশেই পেতে হবে? চারিদিকের এই অবরুদ্ধ পরিস্থিতি এখন তাদের সবচেয়ে বড় ভয়ের কারণ। প্রিয় দর্শক, রাজনীতিতে কোনো কিছুই চিরস্থায়ী নয়, আর অপরাধ করে পার পেয়ে যাওয়ারও দিন শেষ হয়ে আসে। ইলিয়াস হোসেনের এই একটি ফেসবুক পোস্ট আসলে স্বাধীনতা বিরোধী শক্তির ভেতরে ভিত কাঁপিয়ে দিয়েছে এবং তাদের ভেতরে তৈরি হওয়া চরম আতঙ্ক ও হতাশারই বহিঃপ্রকাশ এটি। তারা বুঝতে পেরেছে দেশের সাধারণ মানুষ আর এই নৈরাজ্য পছন্দ করছে না এবং খুব দ্রুতই হয়তো পাশা উল্টে যেতে চলেছে। আর সেই পাশার দান উল্টে যাওয়ার অপেক্ষমান বাংলাদেশের হাজারো লক্ষ কোটি মানুষ। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন। বাংলাদেশে হেফাজতে ইসলাম বরাবর নিজেকে একটা সামাজিক সংগঠন হিসেবে পরিচয় দিয়ে আসলেও 2008 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসবার পর নারী নীতির প্রতিবাদে প্রথম রাজপথে নামবার পর থেকে আমরা সকলেই যেই সামাজিক সংগঠন হেফাজতে ইসলামকে চিনলাম, সেই সংগঠনটি এরপর প্রায় 2 দশক ধরে বাংলাদেশের রাজনীতির কেন্দ্রে একটা বড় প্রভাবক হিসেবে কাজ করছে। সেই হেফাজতে ইসলাম আবার নিজেদের সামাজিক সংগঠন বলে বটে, কিন্তু কওমি মাদ্রাসা ভিত্তিক এই সংগঠনগুলোতে যে কি পরিমাণে রাজনীতির চর্চা হয় তার প্রমাণ হচ্ছে হেফাজতে ইসলামের প্রায় সকল সর্বোচ্চ শীর্ষস্থানীয় নেতাদের নিজ নিজ রাজনৈতিক দল আছে। যেমন তাদের বিখ্যাত একজন নেতা হচ্ছেন খেলাফত মজলিসের নেতা মামুনুল হক। এরকম হেফাজতে ইসলামেরই আসলে নানা ধরনের দল আছে এবং প্রতিবারই নির্বাচনের আগে ওই হেফাজতে ইসলামপন্থী দলগুলো কোন জোটে যায়, কাদেরকে ভোট দেয়, কারা তাদের প্রধান আস্থা ভাজন হয়, এগুলোর জন্য একটা তাদেরকে নিয়ে টানাটানি পড়ে যায়। এবারেও যেমন হেফাজতে ইসলামের প্রধান মুহিবুল্লাহ বাবুনগরী তিনি ঘোষণা দিয়ে বলেছিলেন 2025-এর অক্টোবরে একবার, 2026-এর ফেব্রুয়ারিতে একবার, যে মুসলমানদের জন্য জামায়াতে ইসলামীকে ভোট দেওয়া হারাম হবে এবং যেহেতু এটা কোনোভাবেই জায়েজ নয় এবং এটা কোনো নির্বাচন নয়, 2026-এর ফেব্রুয়ারির নির্বাচনটা এটা মওদুদিবাদের বিরুদ্ধে একটা জিহাদ। কিন্তু আবার দেখেন হেফাজতে ইসলামের নেতা মামুনুল হক খেলাফত মজলিসের প্রধান, তিনি একদিকে যেমন খালেদা জিয়ার মৃত্যুর পর
তার খাটিয়ায় কাম দিলেন, ঠিক তেমনি ভাবেই আবার গিয়ে 11 দলীয় জোটে জামায়াতে ইসলামীর মনোনয়নে নির্বাচন করলেন ঢাকায়, এবং তারপর আবার কিছুতেই এত রকম প্রভাব বিস্তারের পরেও মামুনুল হক কিন্তু শেষ পর্যন্ত আসতে পারলেন না সংসদে, বরং সংসদে দাঁড়িয়ে বিএনপির নেতারা এবং জামায়াতে ইসলামীর সংসদ সদস্যরা মিলে মামুনুল হক ওই যে সোনারগাঁর কোন রিসর্টে কার স্ত্রী নিয়ে ধরা পড়েছিলেন, এই মুতাবিবাহ ঠিক আছে কি নাই, এসব নিয়ে নানা রকম আলাপ আলোচনা করতে থাকলেন। এখন হেফাজতে ইসলাম এরকম নানাবিধভাবে বাংলাদেশের রাজনীতির কেন্দ্রে সব সময় অবস্থান করেছে। 2024 সালের যে আন্দোলন, সে আন্দোলনেও কিন্তু হেফাজতে ইসলাম একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। মানে জামায়াতে ইসলামী এখন সকল মাদ্রাসার শিক্ষার্থীদের যে ব্যাপক আন্দোলনে অংশগ্রহণ, সেগুলোরও সকল কৃতিত্ব নিয়ে ফেলতে চায় বটে, কিন্তু যাত্রাবাড়ি, গাজীপুর, মানে ঢাকার সকল প্রবেশ দ্বারগুলোতে যেসব মাদ্রাসার শিক্ষার্থীরা একেবারে ঢাকাকে ঘিরে রেখেছিলেন এবং এক রকমের ব্যাপক প্রতিরোধ গড়ে তুলেছিলেন, মানে জুলাইয়ের মাঝামাঝি থেকে আর কখনো রাজপথ থেকে উঠে যান নাই, এমনকি কারফিউ দিয়েও তাদের সরানো যায় নাই, সেনাবাহিনী রাস্তায় নামার পরেও তাদেরকে সরানো যায় নাই। এই সকল একেবারে দৃঢ় প্রতিজ্ঞ আন্দোলনকারীদের সিংহভাগই বিভিন্ন কওমি মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন। এমনকি ওই যে বিটিভি মেজর ডালিমের মতো নিয়ন্ত্রণে নিয়ে 18ই জুলাইতেই যেই ব্যক্তি শফিকুর রহমান সরকারের পতন ঘটিয়ে ফেলতে চেয়েছিলেন, সেই বিটিভিতে আক্রমণ করা শফিকুর রহমানও কিন্তু কওমি শিক্ষার্থী, এবং তিনি নিজে একটা কওমি মাদ্রাসা পরিচালনা করেন, এবং তিনি নিজেই সংবাদ মাধ্যমের সামনে সাক্ষাৎকার দিয়ে বলেছেন যে কওমি মাদ্রাসার শিক্ষার্থী হিসেবে রাজনীতিতে অংশগ্রহণ তার জন্য বাধ্যতামূলক ছিল বলেই তিনি এই আন্দোলনে এতটা সক্রিয় ভূমিকা রেখেছেন, এবং এর আগেও বারবার বিভিন্ন শেখ হাসিনা বিরোধী আন্দোলনে তিনি অংশ নিয়েছেন। অথচ এই হেফাজতে ইসলাম হচ্ছে সেই সংগঠন, যেই সংগঠন 2018 সালে শেখ হাসিনাকে সরোয়ার্দী উদ্যানে তাদের স্মরণকালের সর্ববৃহৎ জনসমাবেশ করে হেফাজতে ইসলামের তখনকার আমির আল্লামা আহমদ শফির উপস্থিতিতে শেখ হাসিনাকে মঞ্চে বসিয়ে বাংলাদেশে শেখ হাসিনাকে কওমি জননী উপাধি দিয়েছিলেন, কারণ শেখ হাসিনা কওমি মাদ্রাসাগুলোর দীর্ঘদিনের দাবি তাদের সর্বোচ্চ যে ডিগ্রি দাওরায়ে হাদিস, সেটাকে মাস্টার্সের সমমান দিয়েছিলেন। এই যে সরোয়ার্দী উদ্যানে স্মরণকালের সর্ববৃহৎ সমাবেশ করে শেখ হাসিনাকে কওমি জননী উপাধি দিয়ে দেওয়া হেফাজতে ইসলাম, এই হেফাজতে ইসলাম আবার 2013 সালের 5ই মে যখন নাস্তিক ব্লগারদের মৃত্যুদণ্ডের দাবিতে ঢাকা শহর অচল করে দিয়েছিলেন প্রায় 12 ঘন্টার জন্য, সেই ঢাকা শহর অচল করে দেওয়া হেফাজতে ইসলামের সমাবেশ উঠিয়ে দিতে তখন শেখ হাসিনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নাকি তাদের ওপর ব্যাপক গণহত্যা চালিয়েছিল, এই অভিযোগ কিন্তু আবার 2013 সালের 5ই মের পরে তুলেছিল। এবং ওই শাপলা চত্বরে সেদিন হাজার হাজার ব্যক্তি নিহত হয়েছেন বলে হেফাজতে ইসলামের নেতারা সে সময় একটা আন্দোলন দানা বাঁধানোর চেষ্টা করলেও এই যে ইউনূসের সময়ে উপদেষ্টা হওয়া মানবাধিকার কর্মী, মানবাধিকার সংগঠন অধিকারের প্রধান আদিলুর রহমান শুভ্র তখন 61 জনের একটা তালিকা করেছিলেন বটে, কিন্তু তখনকার সংবাদ মাধ্যমগুলো আবার তখন ওই মাদ্রাসাগুলোয় যে বের করেছিল যে ওই 61 জনের তালিকাও সঠিক নয়, যাদের নাম সেখানে দেওয়া হয়েছে তারা বেশিরভাগই জীবিত আছেন। এরপরে তো আদিলুর রহমান শুভ্রর বিরুদ্ধে সরকার মামলা মোকদ্দমাও করে, তাকে জেলও খাটতে হয়। আর হেফাজতে ইসলামের প্রধান নেতা আল্লামা আহমদ শফি থেকে শুরু করে বাবুনগরী থেকে শুরু করে হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ শেখ হাসিনার আমলে এরপর আর গণহত্যার বিচার চান নাই, তারা বরং 2013 ওই দাবি থেকে সরে এসে 2018-তে শেখ হাসিনাকে কওমি জননী উপাধি দিয়েছিলেন, এবং এরপর শেখ হাসিনা কওমি পন্থীদের এক রকমের একটা এমন সমর্থন উপভোগ করেছেন যে ওই সরোয়ার্দী উদ্যানে দাঁড়িয়ে এমনকি কওমি নেতারা চেয়েছিলেন শেখ হাসিনা যেন তার পুত্র সজীব ওয়াজেদ জয়ের সঙ্গেও কওমি পন্থীদের একটা সংযোগ ঘটিয়ে দেন। এরপর 2024-এর আন্দোলনে
কওমি মাদ্রাসার সারা দেশে কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা পথে নেমে আসা এবং তাদের অপ্রতিরোধ্য আন্দোলন সারা দেশেই একটা বড় ধরনের ভূমিকা রাখে শেখ হাসিনা সরকারের পতনে। কিন্তু ফেব্রুয়ারির নির্বাচনেও আসলে হেফাজতে ইসলাম সেভাবে তাদের ক্ষমতাটা উপভোগ করতে পারে নাই। মানে যেমন তাদের তারকা নেতা মামুনুল হক পর্যন্ত সংসদে যেতে পারেন নাই, বরং তার সোনারগাঁ রিসর্টে যাওয়া নিয়ে সংসদে বসে অন্য দলগুলো আলোচনা করছে। ঠিক তেমনিভাবে মুহিবুল্লাহ বাবুনগরী হেফাজতে ইসলামের আমিরের নির্দেশনায় সারা দেশে মুসলমানরা হারাম ভেবে জামায়াতে ইসলামীকে ভোট দেওয়াও বন্ধ রাখে নাই। কিন্তু সরকার, তারেক রহমান সরকার, বিএনপি সরকার এখন সম্ভবত শেখ হাসিনা যখন ঘোষণা দিয়েছেন তিনি ডিসেম্বরে ফিরে আসবেন, তখন রাজপথে শেখ হাসিনা বিরোধী একটা শক্তিকে সক্রিয় রাখতে, মানে যে শক্তি প্রস্তুতি আছে মাদ্রাসায় মাদ্রাসায় প্রস্তুত আছে রাজপথে নেমে আসতে, শুধুমাত্র তাদের শিক্ষক অধ্যক্ষ তাদের বোর্ডগুলোর এক রকমের মানে ডাক দেওয়ার অপেক্ষা, ডাক দেওয়া মাত্র সম্মিলিতভাবে হাজার হাজার লাখ লাখ শিক্ষার্থী রাস্তায় নেমে আসতে পারে এমন একটা ফোর্সকে, এমন একটা জনশক্তিকে তারেক রহমান সম্ভবত শেখ হাসিনার বিপক্ষে প্রস্তুত রাখতে চাইছেন। এবং সে কারণেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এখন শেখ হাসিনার বিরুদ্ধে, শেখ হাসিনা সহ 41 জনের বিরুদ্ধে, ওই যে 2013 সালের 5ই মে হেফাজতে ইসলাম যে দাবি করেছিল যে শেখ হাসিনা সরকার নাকি তাদের শাপলা চত্বরের সমাবেশে অংশগ্রহণকারীদের উপর গণহত্যা চালিয়েছেন, হত্যাযজ্ঞ চালিয়েছেন, সেই অভিযোগে মামলা দায়ের হয়েছে। এবং বিএনপি সরকার এসেই জামায়াতে ইসলামীর প্রভাব মুক্ত করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বদলেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আগের চিফ প্রসিকিউটর জামাত নেতা, পরবর্তীতে এবি পার্টিতে যোগ দেওয়া তাজুল ইসলাম, তিনি হেফাজতে ইসলামের এই এজেন্ডাটা এগিয়ে নিতে সেভাবে সক্রিয় ছিলেন না। যে শাপলা চত্বরের মামলা তার মূল এজেন্ডা ছিল না, তার মূল এজেন্ডা ছিল 2024-এর জুলাই আগস্টে হয়ে যাওয়া গণহত্যা, মানবতা বিরোধী অপরাধের বিচার করে শেখ হাসিনা যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামাত নেতাদেরকে 1971 সালের যুদ্ধাপরাধের বিচারের মুখোমুখি করেছেন, সেটার এক রকমের প্রতিশোধ তোলা। কিন্তু এখন বিএনপি ওই চিফ প্রসিকিউটর পদে পরিবর্তন এনে বিএনপির একজন আইনজীবী নেতাকে যখন বসিয়েছেন, চিফ প্রসিকিউটর হয়েছেন আমিনুল ইসলাম, তখন তিনি অত্যন্ত সক্রিয় হয়ে এই মামলাটার তদন্ত কাজ পরিচালনা করেছেন। এবং এখন বলা হচ্ছে 2013 সালের 5ই মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাযজ্ঞের ঘটনায় করা মামলা 41 জনকে আসামি করে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালের প্রসিকিউশনে জমা দেওয়া হয়েছে। এবং রোববার সকালে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আসামি করা হয়েছে প্রধান। সেখানে প্রশ্ন জাগে, সেই শেখ হাসিনা 2013 সালে যদি তিনি হত্যাযজ্ঞ ঘটিয়ে থাকেন, তাহলে ওই 5ই মের সমাবেশে যেই হেফাজতে ইসলামের আমির প্রধান ব্যক্তি ছিলেন, তিনি নিজে উপবিষ্ট ছিলেন, আল্লামা আহমদ শফি, যার ডাকে ওই অত বড় সমাবেশ, তিনি কিভাবে সরোয়ার্দী উদ্যানে 2018 সালে এত বড় একটা সমাবেশ শেখ হাসিনাকে সম্বর্ধনা দিতে করলেন, যার নাম দিয়েছিলেন শোকরানা মাহফিল। এবং কিভাবে শেখ হাসিনার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ আল্লামা আহমদ শফির সঙ্গে ওই একই মঞ্চে উপবিষ্ট হওয়ার সুযোগ পেলেন 2018 সালে সরোয়ার্দী উদ্যানের সেই শোকরানা মাহফিলে। এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে নিশ্চয়ই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই মামলা টিকবে না। কিন্তু সরকার আসলে হেফাজতে ইসলামকে নিয়ে খেলতে চাইছে নিশ্চিতভাবেই, এবং জামায়াতের প্রভাব মুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হেফাজতে ইসলামের প্রভাব বলয় সৃষ্টি করাই বিএনপি তার প্রভাব বলয় প্রতিষ্ঠা করার একটা কৌশল হিসেবে ভাবছে। এখন তারেক রহমান সম্ভবত যখন শেখ হাসিনা বলছেন তিনি দেশে ফিরবেন, আর নাহিদ ইসলামরা
তাকে হুমকি দিয়ে বলছেন, নাটক কম করো প্রিয়, যদি এখনই জুলাই সনদ বাস্তবায়ন না হয় তাহলে আপনাকেও আমরা টেনে নামাবো। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান পর্যন্ত বলেছেন যে প্রয়োজনে তারা হরতাল অবরোধ দিতে পর্যন্ত এখন প্রস্তুত, যে কোনো সময় সরকার পতনের আন্দোলনের ডাক দেবেন। তখন তারেক রহমান একদিকে জামায়াত বিরোধী, অন্যদিকে সারা দেশে কর্মী বাহিনী প্রস্তুত, আন্দোলনকারী প্রস্তুত, এমন একটি সামাজিক সংগঠন হেফাজতে ইসলামীকে কাছে টানতে চাইছেন। কারণ গত 2 দশকের ইতিহাস বলে হেফাজতে ইসলামের যেমন বিপুল সংখ্যক রাজনৈতিক কর্মী বাহিনী তৈরি আছে, তেমনি এর নেতৃবৃন্দ ভীষণভাবে বিভিন্ন রাজনৈতিক ক্ষমতার একেবারে কেন্দ্রে থাকতে আগ্রহী। স্থানীয় নির্বাচনও যখন সামনে আসছে, তখন সংসদ নির্বাচনের ভাগবাটোয়ারায় হেফাজতে ইসলাম পিছিয়ে থাকলেও নিশ্চয়ই বিএনপি তাকে এই সময়ে এই মামলার বাইরেও এমন কিছু দিতে পারবে যার মাধ্যমে হেফাজতে ইসলাম বিএনপির পাশে থাকবে শেখ হাসিনা ফিরে এলে। সেটাই সম্ভবত তারেক রহমানের প্রত্যাশা। তবে হেফাজতে ইসলাম এমন সংগঠন কখন যে কাকে হত্যাযজ্ঞের জন্য দায়ী করে আর কখন যে কাকে জননী বা পিতা উপাধি দেয়, সেটা বলা অন্তত গত 2 দশকে অসম্ভব হয়েছে।